স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH। নমস্কার, আমি ময়ূখ রঞ্জন ঘোষ। একটা দারুণ ছবি দিয়ে আজ কিশলয়ের অগ্নিবাণ আমি শুরু করতে চলেছি। যে ছবিটা বাঙালির গর্বের ছবি, যে ছবিটা বাঙালিকে সম্মান দেওয়ার ছবি, এবং যে ছবিটাই আসলে হেডলাইন হওয়া উচিত। জয় কামদা, সোনা পাপ্পুরা, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা হেডলাইন হওয়া উচিত নয়। এবং এই মুহূর্তের যে ব্রেকিং নিউজ, সেই ব্রেকিং নিউজটা দিয়ে আমি শুরু করতে চাই। পদ্ম সম্মানে ভূষিত করা হলো প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। পদ্ম সম্মান হাতে তুলে দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। পদ্ম সম্মান নিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। বাংলার অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তার দীর্ঘ সিনেমা জগতে অবদানের জন্য পদ্মশ্রী সম্মানে ভূষিত হলেন, এবং সেই ছবি আবার শুরু থেকে একবার দেখে নেব। श्री प्रोसेनजीत चैटर्जी, कला फिल्म अभिनय। श्रीमती देवकी अम्मा, श्री प्रोसेनजीत। এই ছবিগুলোই আসলে হেডলাইন হওয়া উচিত। বিশেষ করুন, আমাদেরও ভালো লাগে না এই ছবিগুলো পেছনের দিকে চলে যাক, আর জয় কামদা, সোনা পাপ্পু, অভিষেক বন্দ্যোপাধ্যায়, শেখ শাহজাহান, জাহাঙ্গীর খান, এরা বাঙালির হেডলাইন জুড়ে, খবরের কাগজ জুড়ে থেকে যাক। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মতন অভিনেতা বা বাঙালির যারা গর্ব, তাদেরকেই সামনের দিকে নিয়ে আসার এই লড়াইটা ছিল। রোহিঙ্গাদেরকে হারিয়ে বঙ্গীয় সংস্কৃতি যাতে যেতে, তার লড়াই ছিল। এবং এবারের লড়াইটা বাঙালি জিতলো, কিন্তু পরের ধাপে মনে হচ্ছে বাঙালি জিতবে, তৃণমূল হারবে। কারণ বাঙালির পছন্দের দল হিসেবে তৃণমূল কংগ্রেসকে মার্কেটিং করা হতো একটা সময়। আইপ্যাক বাঙালি এবং অবাঙালি, বহিরাগত এবং ঘরের মেয়ে, এই সমস্ত ধরনের মার্কেটিং করত। কিন্তু এখন মনে হচ্ছে বাঙালি নিজের মেয়েকে তো চাই না, বাঙালি নিজের মেয়ের দলটিকেও চায় না। যা খবর এই মুহূর্তে পাওয়া যাচ্ছে, তাতে মোটামুটি পশ্চিমবঙ্গের যতগুলো মিউনিসিপ্যালিটি ছিল, কর্পোরেশন ছিল, সেগুলো নিজে থেকেই হয়তো ডিসলভ হবে। অর্থাৎ সেখানে নতুন করে ভোট করতে হবে, কারণ সেখানে যারা শাসক দল ছিল, তৃণমূল কংগ্রেস, সেখানকার কাউন্সিলররা তারা পদত্যাগ করতে শুরু করেছে, হিড়িক পড়েছে পদত্যাগের। এই সমস্ত কিছু হচ্ছে এক এবং একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য। আমি তো বলবো, শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন বলছেন? মমতা বন্দ্যোপাধ্যায় তো সব কিছু দেখেও চুপ ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় সব জানতেন, তারপরেও চুপ ছিলেন। মমতা ব্যানার্জিরও জেলে যাওয়া উচিত, অভিষেক ব্যানার্জিরও জেলে যাওয়া উচিত। এবং যারা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মাথায় হাত ছিল বলে কর্পোরেশনে, মিউনিসিপ্যালিটিতে এক পেট টাকা খেয়েছে, কোটি কোটি টাকা খেয়েছে, তাদের সব টাকা বের করা উচিত। প্রয়োজনে তাদের ঘর বাড়ি বিক্রি করে, অকশন করে সেই টাকা গরিব মানুষের মধ্যে বিতরণ করা উচিত, এবং তাদেরও জেলে যাওয়া উচিত। কাউকে ছাড়া হবে না। একটা প্রতিবেদন, এবং তারপর আসছি আসল খবরে। ডায়মন্ড হারবারের নামের মধ্যে ডায়মন্ড রয়েছে। গর্ব করে বলতে পারি, হোয়াট ডায়মন্ড হারবার থিংস টুডে, রেস্ট অফ বেঙ্গল থিংস টুমরো। এবং বাংলার বিভিন্ন প্রান্ত নয়, ভারতবর্ষের একাধিক জায়গায় এই ডায়মন্ড মডেল তারা কপি করেছে, অবলম্বন করেছে। বাংলায় একটা প্রচলিত প্রবাদ বাক্য রয়েছে, মুখে মারিতং জগৎ। কালীঘাটের এই ভাইপোর ক্ষেত্রে এই প্রবাদ বাক্যটি একদম সুযোগ্য। 2021 সালের পর থেকেই তৃণমূলের ডানা বেশি গজিয়েছিল। তোলাবাজি থেকে শুরু করে দুর্নীতি সবই চলত তৃণমূলের প্রশ্রয়ে। আর এই ভাইপোর ঔদ্ধত্যের জল জনতার মাথার উপর দিয়ে যাচ্ছিল। কিন্তু কাহারও দিন সমান নাহি যায়। অভিষেকের সেই গর্বের ডায়মন্ড মডেলই তাসের ঘরের মতো ভেঙে পড়ল। ডায়মন্ড হারবার পুরসভায় 16 জনের মধ্যে পদত্যাগ করেছে 8 কাউন্সিলর। এতদিন তো ডায়মন্ড হারবার মডেল নামে একটা বেলুন ফুলিয়ে রাখা হয়েছিল, সেই বেলুন ফুস হয়ে গেছে। আর 2 নম্বর কথা হচ্ছে যে তখন পদত্যাগ করার মতো পরিস্থিতিই ছিল না। এখানকার প্রশাসন চালাতো পুলিশ আধিকারিকরা। তো সুতরাং এখানে আমাদের পুলিশের কথাতেই উঠতে বসতে হতো। এবং ডায়মন্ড হারবার মডেল নয়, এটা ছিল পুলিশ মডেল।
পুলিশকে দিয়ে যেভাবে অত্যাচার হয়েছে সেটাকে কোনদিন দেখতে পেয়েছেন কোনো কাজে সম্পূর্ণ আগের সরকারের পুলিশ প্রশাসন তারা অত্যাচার করেছে। মুখ খুললে কাউন্সিলররা মুখ খুললে তাদেরকে শারীরিক অত্যাচার হতো। অনেক বড় বড় কথা, অনেক ঢক্কানিনাদ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার ত্যাগ নির্বাচনে এখন ইতিহাস গোড়ায় 100 হয়নি নির্বাচনের, এই মাঝে হেভিওয়েট আছে। 6 মাস পরে অস্তিত্ব থাকবে কিনা তৃণমূলের, তাই এখন দেখার। রিপাবলিক বাংলা। অনেকগুলো ব্রেকিং নিউজ আসছে, তার মধ্যে থেকে একটা ব্রেকিং নিউজ আমাকে নিতেই হবে এই মুহূর্তে, এবং এই ব্রেকিং নিউজটা তৃণমূল কংগ্রেসের জন্য অনেকের মধ্যে উচ্ছ্বাসের কারণ হয়ে যাচ্ছে। যে ব্রেকিং নিউজটা এই মুহূর্তে দিচ্ছি, এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ, অভিষেকের ডায়মন্ড হারবারে পদত্যাগের হিড়িক। বিধানসভার পর এবার পুরসভাগুলোতেও পদত্যাগের হিড়িক, এবং ডায়মন্ড হারবার অগ্রগণ্য। ডায়মন্ড হারবার পুরসভার 8 কাউন্সিলর পদত্যাগ করলেন। 16 জনের মধ্যে 8 কাউন্সিলর পদত্যাগ করলেন। খুব সম্ভবত ডায়মন্ড হারবার পুরসভায় খুব তাড়াতাড়ি আবার নির্বাচন করতে হতে পারে। 16 কাউন্সিলরের মধ্যে থেকে পদত্যাগ করলেন 8 জন কাউন্সিলর। নামেই কাউন্সিলর, আসলে সরব পদত্যাগীরা। একবার দেখে নেব যে কোথায় কোথায় পদত্যাগের হিড়িক পড়েছে, এবং এই ডায়মন্ড হারবারে পদত্যাগের তৃণমূল কাউন্সিলর কারা। দিব্যেন্দু হালদার, মঞ্জু মণ্ডল, পরপর তমাল হালদার, পরপর পদত্যাগ করছে এরা। মৃদুল হালদার, স্বপন দাস, অলোক হালদার, অমিত সাহা, দেবকী হালদার। একটা জিনিস এই মুহূর্তে বোঝা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের ডায়মন্ড হারবারে তৃণমূল কংগ্রেসের একটা অদ্ভুত জিনিস হচ্ছে। ডায়মন্ড হারবারে এখন আর কোনো হিন্দু, বাঙালি হিন্দু, তারা তৃণমূল কংগ্রেস করতে চাইছে না। বাঙালি হিন্দু নিজের আইডেন্টিটির দল পেয়েছে বিজেপি হিসেবে। অদ্ভুতভাবে যারা কাউন্সিলর ছিল ডায়মন্ড হারবারে, মূলত হিন্দু কাউন্সিলর ছিল, তারা শিফট করতে চাইছে, যদিও বিজেপি দরজা বন্ধ করে রেখে দিয়েছে। কিন্তু তারা যদি দরজা বন্ধ করে রেখে দেয়, একটা আলাদা প্ল্যাটফর্মে যদি তারা লড়াইটা লড়ে, সেটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা ইকুয়েশন হতে চলেছে। এবং ঠিক সেই জায়গা থেকে অগ্নিবাণ, প্রথম অগ্নিবাণ এই মুহূর্তে নেব, এবং অগ্নিবাণটা নেওয়ার পরে বিতর্কে প্রবেশ করব। কিন্তু তার আগে অগ্নিবাণটা দেখে নিই। চুরমার দম্ভ ঔদ্ধত্য, ডায়মন্ড থেকেই অভিষেকের শেষে শুরু। মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম থেকে নিজের রাজনৈতিক উত্থান করেছিলেন। নন্দীগ্রামই তার পতনের কারণ হলো। থুরি নন্দীগ্রামের পর ভবানীপুরও তার পতনের কারণ হলো। অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার উত্থান এবং পতনের কারণ হবে কিনা সেদিকে আমাদের চোখ থাকবে। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় মাতব্বরি মেরে এই লোককে ধমকিয়ে চমকিয়ে যে ডায়মন্ড মডেলটা প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন, সেই ডায়মন্ড মডেল বলে কিছু আসলে নেই। ওটা একটা মার্কেটিং এর গিমিক ছিল, ওটা আই প্যাকেট তৈরি করা একটা গিমিক ছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায়, আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কোনো অফিসে কাজ করে, যে কোনো ইন্টার্ন অফিসে বসে থাকে, যে কম্পিউটারে এই মুহূর্তে ময়ূক বাঁদিকে কথা বলছে না ডান দিকে কথা বলছে, এগুলো যারা মনিটর করে লেখে, তারাও, আমি বলছি ওই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের, তোমাদের পেছনেও 200-300 পুলিশ রাখলে, তোমাদের সাথেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতন একটা মার্কেটিং টিম থাকলে, তোমরা অভিষেকের থেকে বড় নেতা হতে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আসলে একটা মার্কেটিং প্রোডাক্ট। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি না হুমকি দিয়েছে একবার শুনবো। ডায়মন্ড হারবারের নামের মধ্যে ডায়মন্ড রয়েছে। গর্ব করে বলতে পারি হোয়াট ডায়মন্ড হারবার থিংস টুডে, রেস্ট অফ বেঙ্গল থিংস টুমরো। এবং বাংলার বিভিন্ন প্রান্ত নয়, ভারতবর্ষের একাধিক জায়গায় এই ডায়মন্ড মডেল তারা কপি করেছে, অবলম্বন করেছে। ডায়মন্ড হারবারের নামের মধ্যে ডায়মন্ড রয়েছে। গর্ব করে বলতে পারি হোয়াট ডায়মন্ড হারবার থিংস টুডে, রেস্ট অফ বেঙ্গল থিংস টুমরো। এবং বাংলার বিভিন্ন প্রান্ত নয়, ভারতবর্ষের একাধিক জায়গায় এই ডায়মন্ড মডেল তারা কপি করেছে, অবলম্বন করেছে। 18 তলা বাড়ি থেকে একটা কাঁচের গ্লাস ফেললে যতগুলো টুকরো হয়, তার থেকেও বেশি টুকরো টুকরো হয়ে ডায়মন্ড হারবার মডেল নামক যে সোনার পাথর বাটিটা ছিল, সেটা ভ্যানিশ হয়ে গেছে। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ডায়মন্ড হারবার মডেলের যে জনক, যে স্রষ্টা, সে স্রষ্টাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। এই মুহূর্তে যারা রয়েছেন তাদের সাথে বিতর্কে যাব। এই মুহূর্তে
কিছুক্ষণের জন্য আমাদের সঙ্গে থাকবেন দেবাংশু পণ্ডা, বিধায়ক ফলতা। আমাদের সঙ্গে এই মুহূর্তে ইতিমধ্যে চলে এসেছেন অরিজিৎ বক্সি, বিজেপি বিধায়ক দমদম, সৌরভ শিকদার উত্তর দমদম বিধানসভার বিজেপি বিধায়ক থাকবেন আমাদের সঙ্গে, সজল ঘোষ বিজেপি বিধায়ক বরানগর থাকবেন, সুদীপ্ত গুহ থাকবেন, প্রযুক্তিবিদ চলে এসেছেন, নীলাদ্রি ব্যানার্জি রাজনৈতিক বিশ্লেষক চলে এসেছেন, এবং অমিত সাহা পদত্যাগী তৃণমূল কাউন্সিলর 13 নম্বর ওয়ার্ড ডায়মন্ড হারবার পুরসভা আমাদের সঙ্গে থাকবেন। আমি প্রথমেই দেবাংশু পণ্ডা আপনার কাছে যেতে চাইছি। দেবাংশুদা, এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার মডেল চুরমার হয়ে গেছিল আমরা ভেবেছিলাম বিধানসভায়, এখন তো দেখছি পুরসভায়। এরপরে তো দেখবো যে পার্টি অফিসটাও হয়তো বিভিন্ন ভাগে ভাগ হয়ে যাবে। পার্টি অফিসগুলো আদৌ থাকবে ডায়মন্ড হারবারে তৃণমূলের? বিধানসভা গেছে, এবার পৌরসভা গেছে, এবার পঞ্চায়েত জেলা পরিষদটা যাবে, তারপর পঞ্চায়েত সমিতি যাবে, তারপর পঞ্চায়েত গুলো যাবে, মানে এগুলো পাটে যাবে সব, এবং সব চলে এগুলো যাবে। আপনি এত কনফিডেন্সের সাথে বলছেন কেন? এখনই তো অভিষেক বন্দ্যোপাধ্যায় বলবে আপনারা কিছু প্ল্যান প্লটিং করেছেন নিশ্চয়ই। আমি আমার ফলতা এবং ডায়মন্ডের কথা বলতে পারি। এখনো পঞ্চায়েতে কেউ নেই, তারা পঞ্চায়েতে কেউ আসেও না, পঞ্চায়েতে কেউ নেই, পঞ্চায়েত প্রধানও নেই, পঞ্চায়েত সমিতির যারা যে চালায় তারাও কেউ আসে না, সব যে যার মতো ভয়ে কোথায় পালিয়ে গেছে। কেউ আমাকে একটা কথা বলুন দেবাংশুদা, সারদা বলে একটা কোম্পানি, সেই কোম্পানিটা যখন উঠে যাচ্ছিল দুদিন পরেই আমি দেখলাম সেই কোম্পানিতে মানে কেউ আর ধারে কাছে মারাচ্ছে না সেই কোম্পানির। আমার তো মনে হচ্ছে সারদা কোম্পানিটার উঠে যাওয়া আর তৃণমূলের উঠে যাওয়া এক ফর্মুলায় চলছে। মানে তৃণমূলে অ্যাটলিস্ট 5-6 জন তো থাকবে না, সেটাও 5-6 জন কি কেউ নেই? ওই ডায়মন্ড মডেল করে ভয় দেখি আর পুলিশকে ব্যবহার করে যেটুকু চালাতো। এখন সেই পুলিশও নেই, পুলিশটা তো নেই। আর যারা তার হয়ে এই দাবিদারি করতো যেসব পুলিশ, তারাও আজকে মানে সাইড হয়ে গেছে, বা তারাও আজকে সেরকম ভাবে সাপোর্ট দিচ্ছে, মানে দিতে পারছে না, যার জন্য ডায়মন্ড আর ডায়মন্ড মডেলের এই পৌরসভা পঞ্চায়েত যেগুলো আছে তা প্রচুর পরিমাণে দুর্নীতি হয়েছে সব জায়গায়, একদার থেকে কোনো জায়গায় কোনো কাজ হয়নি। ফলতাতেও আমি গিয়ে দেখেছি নদী বাঁধ থেকে আরম্ভ করে যাবতীয় মানে আপনার বিডিও অফিস থেকে বিভিন্ন টেন্ডারের ক্ষেত্রে প্রচুর পরিমাণে দুর্নীতি হয়েছে। 10% থেকে 12% করে আগে কমিশন দিলে তারপরে হচ্ছে এক একটা টেন্ডার পায়। তাই এইরকম ভাবে করা হয়েছে এগুলো, এবং কাজ কিছু হয়নি, কাজও হয়নি, সেই রকম ভাবে কাজ হয়েছে। কাউকে বলা হয়েছে অমুক দাদার কাছে যাও, তমুক দাদার কাছে যাও, এইসব হয়েছে, কোনো কিছুই তো হয়নি। এখন সবাই তো জানে যে যার মতো ফেসে যাবে। এখন ওই জন্য পঞ্চায়েত থেকে পৌরসভা থেকে সবাই এক এক করে রিজাইন দিচ্ছে এবং রিজাইন দেবে। আর সাধারণ মানুষও রেডি হয়ে আছে, রিজাইন দিলেই ভোট হলে একদম এই ফলতার মতো 1,09,000 ভোটে সবাই জিতবে এবং হচ্ছে রেকর্ড করবে সব জায়গায়। আচ্ছা, আপনি গাড়িতে রয়েছেন সম্ভবত, আমি আপনাকে খুব বেশিক্ষণ আটকাবো না, আপনি সাবধানে যান যেখানেই যাচ্ছেন। কিন্তু আপনার কি মনে হচ্ছে যে ফলতা বা ডায়মন্ড হারবারে হিন্দুরা এখন আর তৃণমূল করতে চায় না? মানে তৃণমূল অ্যাকচুয়ালি স্ট্যাম্প হয়ে গেছে হিন্দু বিদ্বেষী একটা দল হিসেবে। তাই কেউ আর নেই এদের সঙ্গে। আর তারপরে পুলিশ ব্যবহার করতে এরা চালাতো, এটা পুলিশ ব্যবহার করে ডায়মন্ড হারবার ফলতা এবং ডায়মন্ড হারবার যে মডেলটা চালাতো, এই ডায়মন্ড হারবার মডেলে পুলিশ নেই আর কিছুই নেই। একটা আমাদের কদিন আগে মুখ্যমন্ত্রী এসেছিলেন, শুভেন্দু অধিকারী মহাশয় এসেছিলেন, তিনি এসছেন আর গেছেন, ডায়মন্ড হারবার লোকের মালুম হয়নি যে তিনি এলেন আর গেলেন, এবং ফলতায় সভা করলেন, ডায়মন্ড হারবার প্রশাসনিক বৈঠক করলেন। সাধারণ মানুষ জানতেই পারলো না যে একজন মুখ্যমন্ত্রী এলেন আর বেরিয়ে গেলেন। আর আরেকজন আসেন, এই আমাদের এমপি রাজপুত্র আসেন, তিনি সকাল 8টা থেকে রোড বন্ধ হয়ে যায় বিকেল 4টে পর্যন্ত, সাধারণ মানুষ কেউ যেতে পারে না, এ করে ব্লক হয়ে বসে থাকে। আর একজন মুখ্যমন্ত্রী আসছেন, কোনো রকম কোনো জ্যাম নেই, কোনো কিছু নেই, সাধারণ যেরকম চলে সেরকম। এইটাই হচ্ছে ডায়মন্ড মডেল। আর বর্তমানে যে বিজেপির মডেল চলছে ওসব আর চলবে না, এদের সব রিজাইন দিতে হবে এবং যে যার মতো সব ঘরে ঢুকে যেতে হবে। এই আমাদের যেরকম ফলতায় জাহাঙ্গীর এখন গর্তে ঢুকে গেছে, এবং যারা দুর্নীতি করবে সবাইকে ঘরে ঢুকে যেতে হবে, আর না হলে জেলের ভেতরে যেতে হবে। এরা সবাই জেনে গেছে, ওই জন্য যে যার মতো করে আবার ছেড়ে পালাচ্ছে, কেউ আর এই মডেলে আর থাকতে চাইছে না, কারণ এই মডেলে জেল ছাড়া আর কোনো কিছু নেই। বেশ অনেক ধন্যবাদ দেবাংশুদা, আমাদের সঙ্গে ছিলেন দেবাংশু পণ্ডা, বিজেপি বিধায়ক ফলতা। আমার সাথে এই মুহূর্তে অমিত সাহা রয়েছেন, পদত্যাগী তৃণমূল কাউন্সিলর, 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ডায়মন্ড হারবার পুরসভার। অমিতবাবু, হঠাৎ করে এই রিজাইনটা করলেন কেন? আপনার কি এখনো মনে হচ্ছে যে বিজেপি কালকে আপনাকে জয়েন করিয়ে নেবে? কারণটা কি? সর্বপ্রথম আপনাদের নিউজ চ্যানেলের মাধ্যমে জানাই যে বিজেপি জয়েন করার কোনো পরিকল্পনা নেই, জয়েন করতেও চায়নি। আমরা চাই যে যারা বিজেপি করেছে, যারা বিজেপির জন্য মার খেয়েছে, তারা পরবর্তীকালে নির্বাচনে অংশগ্রহণ করুক
মানুষ রায় দিক, গণতন্ত্র প্রয়োগ করুক, তারা জয়যুক্ত হয়ে ড্যামনহাট পৌরসভা চালাক। তা আপনারা রিজাইন করলেন কেন হঠাৎ বিলম্বে বোধোদয় হলো আমাদের কেন? রিজাইন করার একটা কারণ আছে। কারণটা হলো ডায়মন্ড হারবার পৌরসভায় আমার কাছে কাগজটা আছে। আমরা একটা থানা নেটওয়ার্কের আইসি বলে, আরেকবার একটু বলুন, আরেকবার একটু বলুন। আপনার নেটওয়ার্কিং ইস্যু হচ্ছিল, আরেকবার বলুন। হ্যাঁ, আমাদের কারণ ডায়মন্ড হারবার পৌরসভায় যে দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতির ডায়মন্ড হারবার থানায় কমপ্লেনও করেছিলাম। এই কমপ্লেনের কাগজ আমার কাছে আছে, আপনাদের ক্যামেরা যদি থাকে একটু দেখবেন। 2022 সাল 400 কোটি টাকা, 400 কোটি টাকা একটা কোম্পানির মাধ্যমে নিয়ে আসা পরিকল্পনা চলছিল। কোনো বোর্ড মিটিং হয়নি, কিন্তু সেই কোম্পানিকে বোর্ড মিটিং এর রেজুলেশন নাম্বার দিয়ে কোম্পানিকে বলা হয়েছিল আপনার বরাতটা পেয়ে গিয়েছেন, আপনি বরাত পেয়ে গিয়েছেন। আমরা যখন জানতে পারি, আমরা সেটা চেয়ারম্যানকে প্রশ্ন করি। চেয়ারম্যান বলছে না, আমি এটা করিনি। যখন সেই কোম্পানির লোক আসে ডায়মন্ড হারবার পৌরসভায়, আমরা তৎক্ষণাৎ ডায়মন্ড হারবার পৌরসভার পক্ষ থেকে এবং আমরা কাউন্সিলররা সম্মিলিত হয়ে 22 সালে ডায়মন্ড হারবার থানাতে গিয়ে অভিযোগ জমা দিই। তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পার্টি করতেন, ডায়মন্ড হারবারে তৃণমূলটা করতেন, আপনাদের কেউ পাত্তা দেয়নি? দেখুন ঠিক আছে। আচ্ছা, আমি একবার একটু অমিতবাবু আপনাকে আমি একটু থামাচ্ছি। একটা বড় ব্রেকিং নিউজের থেকেও বড় কথা, একটা খুব মারাত্মক ছবি এই মুহূর্তে আসছে। আমি জানি না পুলিশ হঠাৎ কি হলো, মানে কোন এনার্জি ড্রিঙ্ক খাচ্ছে বাংলার পুলিশ এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজ আসছে হাওড়া থেকে। হাওড়ায় এক সময়ের বাহুবলী মাস্তান তৃণমূল নেতা, তাকে এলাকায় হাফ প্যান্ট এবং স্যান্ডো গেঞ্জি পরা অবস্থাতেই ঘোরালো পুলিশ। কাল আমরা দেখেছিলাম এক মাতব্বর মাস্তানকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে হাওড়ায়। আজ তৃণমূল নেতা শামীম আহমেদ, তাকেও একই স্টাইলে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হলো। এবং এই মুহূর্তে সেই ছবি, আমি জানি না তৃণমূল নেতারা হাফ প্যান্ট এবং স্যান্ডো গেঞ্জি পরেই বাড়িতে থাকেন না, তাদেরকে এই অবস্থায় গ্রেপ্তারিটা এখন একটা স্টাইল হয়ে গেছে। খুব ইন্টারেস্টিং ছবি এই মুহূর্তে আসছে। এর নাম শামীম আহমেদ, অরূপ রায়ের ঘনিষ্ঠ। একসময় একাধিক জমি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিল বলে অভিযোগ। শিবপুরের চওড়া বস্তিতে বোমাবাজির অভিযোগ আছে এর বিরুদ্ধে। কয়েকদিন আগেই মুম্বাই থেকে গ্রেপ্তার হয় শামীমকে 8 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। আজ হাফ প্যান্ট ও স্যান্ডো গেঞ্জি পরিয়ে নিয়ে গেল পুলিশ, এবং সেই ছবিটাও এই মুহূর্তে দেখা যাচ্ছে। অরিজিৎ দা, কি হচ্ছে পুলিশের? এই শামীম আহমেদদের তো হাত দিতে ভয় পেত পুলিশ। না, পুলিশ কিভাবে তাদের কাজ করবে সেটা অনেকটা। একবার একটু থামাচ্ছি, আমাদের প্রসেনজিৎ এই মুহূর্তে প্রতিনিধি রয়েছে, একবার শুনে নি। প্রসেনজিৎ, এটা কি চলছে? দেখো, একেবারে দাবাং স্টাইলে, একেবারে বোরে যে আজকে তাকে ঘোরানো হচ্ছে তার ফ্ল্যাট, বাড়ি সহ একাধিক জায়গা, যেখানে দেখা যাচ্ছে যে অরূপ রায় ঘনিষ্ঠ এই বরে তার যে দাম্পত্য বা তার যে একাধিক যে সম্পত্তি পাওয়া গেছে, এবং সেই বিষয় নিয়ে একাধিক তার বিরুদ্ধে অভিযোগ উঠে এসেছে, এবং সেই অভিযোগের ভিত্তিতে তাকে একেবারে দেখতেই পাওয়া যাচ্ছে যে হাফ প্যান্ট এবং গেঞ্জি পরিয়ে তাকে নিয়ে যাওয়া হচ্ছে। এবং আমার ক্যামেরা পার্সন দেখাচ্ছে প্রচুর মানুষ ইতিমধ্যে কিন্তু তাকে দেখার জন্য ভিড় জমাচ্ছে। কারণ হচ্ছে এতটাই পুলিশ একেবারে দাবাং স্টাইলে। তুমি দেখতেই পাচ্ছ যে প্রত্যেকটা মোড়ে একেবারে এই যে শিবপুর যে তার যে দাপট ছিল, সেই দাপটকে একেবারে দেখতেই পাওয়া যাচ্ছে। তাকে এইভাবে পুরো তার বাড়ি, ফ্ল্যাট সহ একাধিক জায়গায় কেন্দ্রীয় বাহিনী জওয়ান এবং পুলিশ সহ একাধিক, বলা যেতে পারে যে একাধিক পুলিশ কর্তারা, তারা কিন্তু স্টাইল দিয়ে কিন্তু তাকে তার বাড়ি থেকে নিয়ে একেবারে তার ফ্ল্যাট পর্যন্ত এইভাবে ঘুরিয়ে তাকে শিবপুর থানায় নিয়ে যাওয়া হবে। এবং এই শিবপুর থানা থেকে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ আনা হয়েছে, এবং সেই অভিযোগের ভিত্তিতেই আজকে তাকে এইভাবে ঘোরানো হচ্ছে। আজকে হাওড়াতে প্রায় দু জায়গাতে এই দাবাগ স্টাইলে প্রসেনজিৎ, কালকেও দেখলাম, আজকেও দেখলাম। তুমি আমাকে একটু, এখানে অনেক বিধায়ক বসে রয়েছেন, তুমি আমাকে একটু শর্টে বলো যে এই ভদ্রলোকের বিরুদ্ধে অভিযোগ কি ছিল?
দেখো এই ভদ্রলোকের বিরুদ্ধে যে বলে ওরফে শামীম আহমেদ, তার বিরুদ্ধে একাধিক প্রমোটিং, এলাকায় দুর্নীতি, এলাকায় রয়েছে তার একাধিক সম্পত্তি এবং সেই সম্পত্তিকে বাজেয়াপ্ত করবে শিবপুর থানার পুলিশ। যেরকমটা সূত্রে খবর বলতে আছে, তার একাধিক লক্ষ লক্ষ টাকা তিনি হাতিয়েছে একাধিক মানুষের কাছ থেকে। এবং অরূপ রায় ঘনিষ্ঠ, যিনি প্রাক্তন মন্ত্রী, তার ঘনিষ্ঠ থাকার ফলেতেই এই ধরনের ঘটনা ঘটিয়ে এসেছে দীর্ঘদিন ধরে। তার তিনি যেভাবে এলাকায় যেভাবে দাপিয়ে বেরিয়েছে, তার পাশাপাশি যে এই তাকে শিবপুর থানায় এই মুহূর্তে ঢোকানো হলো, দেখতে পাওয়া যাচ্ছে যে শিবপুর থানায় ঢোকানো হলো এবং যেটা জানা যাচ্ছে তার স্ত্রীও কিন্তু এই অভিযুক্ত আকাশ সিং এর পরে শামীম আহমেদ, আকাশ সিং এর পরে শামীম আহমেদ। মমতা বন্দ্যোপাধ্যায় ঠিকই বলেছেন, অরিজিৎ আপনি বলছিলেন ধর্ম বর্ণ নির্বিশেষে আইনের পথে চলছে, মানে এটাই তো হওয়ার কথা ছিল না। ওই ছোট্ট শিশু জিজ্ঞাসা করেছিল না যে রাজা তোর কাপড় কোথায়, তার উত্তর আজকে পশ্চিমবঙ্গ দেখতে পাচ্ছে। আমরা বারে বারে, আমরা যখন বিরোধী দলে ছিলাম, আমরা বারে বারে বলেছিলাম যে তৃণমূল কংগ্রেসের কোনো নেতাই নেতা নয়, তৃণমূল কংগ্রেস আশ্রিত কোনো গুন্ডাই গুন্ডা নয় যদি পুলিশ তাদের পিছনে না থাকে। সম্পূর্ণভাবে পুলিশকে দলদাসে পরিণত করে মমতা ব্যানার্জি সেই যে আলিপুর থানায় সেই যে টেবিলের তলায় পুলিশকে মাথায় ফাইল চাপা দিয়ে বসতে হয়েছিল, সেদিন থেকে পশ্চিমবঙ্গে পুলিশের মেরুদণ্ড ভেঙে গেছিল। সেই ভাঙা মেরুদণ্ড নিয়ে পুলিশ আর পশ্চিমবঙ্গে ফিরে তাকাতে পারেনি, টিকিয়া পাড়ায় উড়ন্ত লুঙ্গির ছুটন্ত লাথি খেয়ে পড়তে হয়েছিল। আজকে সেই ট্র্যাডিশন ব্রেক করেছে শুভেন্দু অধিকারীর সরকার। আজকে পুলিশ স্বাধীনভাবে কাজ করছে। আর এই শামীম আহমেদের কথা বলুন আর যে কোনো কথা বলুন, যে কোনো তৃণমূল নেতার কথা বলুন, আমি বলছি প্যাটার্নটা সেম। আমি আপনাকে দমদমের বিধায়ক হিসাবে বলছি, সকাল 7:30 থেকে শুরু করে রাত্রি 1:30 পর্যন্ত আমার কল লিস্ট খুলে আপনাকে দেখিয়ে দিতে পারি, নন স্টপ কল। এখন সাইলেন্ট করে রাখতে বাধ্য হয়েছি যেহেতু চ্যানেলে রয়েছি। সারাদিনে 550-600 যদি ফোন আসে, তার মধ্যে সিংহভাগ ফোনের একটাই অভিযোগ, কি জানেন সেটা? সেটা হচ্ছে, দাদা অমুক কাউন্সিলর যিনি প্রমোটিং করেন তিনি আমি ল্যান্ডলর্ড, আমার বাড়ির জমিটা নিয়েছিলেন, প্রমোটিং করবেন বলে আমাকে 2টো ফ্লোর দেবেন বলেছিলেন, আমি কিছু সামান্য টাকা পেয়েছিলাম, তারপর থেকে না ফ্ল্যাট পেয়েছি, না জমি পেয়েছি, না ভাড়া পেয়েছি। এটা একজন নয়, দমদমের শয়ে বাসিন্দার এক ধরনের অভিযোগ। যদি সে কাউন্সিলর নাও হয়, আমার কাছে খবর আছে যে প্রচুর কাউন্সিলর যারা তৃণমূলের এখন তারা ছেড়ে দিতে চাইছে, তারাও প্রচুর টাকা খেয়েছে। এটা কি আপনাদের এলাকাতেও এই বাস্তব আছে? ঠিক এই কথাটাই আমি বলতে যাচ্ছিলাম, যে কাউন্সিলর যদি প্রমোটার নাও হয়ে থাকে, যে প্রমোটার এরা করেছে, মানুষ সমস্যারে বলছে যে ইনি তো কাউন্সিলরের স্নেহধন্য প্রমোটার। এবং তারা যখন বিগত দিনে, আমি কিন্তু 2-4 বছরের কথা বলছি না, একজন আসছে 7 বছর 8 বছর, তারা রাস্তার ভিখিরি হয়ে রয়েছে, জমি হারিয়ে বাড়ি হারিয়ে। তারা যখন বারে বারে তারা বলছে যে আমি অমুক কাউন্সিলরের কাছে গিয়ে পায়ে মাথা ঠেকিয়ে বলেছি যে আমাদের একটু মাথার ছাদ ফিরিয়ে দিন, কাউন্সিলর দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। এত উদ্ধত্ত হয়েছিল এই তৃণমূলের কাউন্সিলরদের। আজকে কি দেখা যাচ্ছে? আজকে মানুষ তার হিসাব বুঝে নিচ্ছে। মানুষ তারা, এই যে কাউন্সিলররা একটু আগে বলছিলেন, এই যে অমিত শাহ বলছিল যে দুর্নীতির খতিয়ান তুলে ধরেছে, এসব নাটক দেখলে সত্যি রাগ হয়, বিলম্বিত বোধ হয়। এত বছর ধরে তৃণমূলের কাউন্সিলর থেকে, জনপ্রতিনিধি থেকে কাটমানি, তোলাবাজি সমস্ত কিছু উপভোগ করে এখন এসে ওনার মনে হয়েছে শেষ কাটালে যে যারা বিজেপি করেছিল তারাই ভোটে লড়ুক, ওনার কথায় অপেক্ষায় বিজেপি বসে নেই, বিজেপি তার নিজের দমে ভোটে লড়বে। এই তো দেবাংশুর দাকে দেখালেন, দেবাংশু পান্ডা আমার অত্যন্ত কাছের একজন বন্ধু, তিনিও একজন আইনজীবী। আজকে 21-এর নির্বাচনের ফলাফল বেরোবার পর এই লোকটার কি অবস্থা হয়েছিল জানেন আপনারা? কতদিন এই লোকটাকে ডায়মন্ড হারবার কোর্টে প্র্যাকটিস করতে দেওয়া হয়নি, সেরেস্তাটা ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছিল, জুনিয়রদের চড় থাপ্পড় মেরে কোর্ট থেকে বার করে দেওয়া হয়েছিল। লোকটাকে আলটিমেটলি যখন সেন্ট্রাল সিকিউরিটি পেল, তারপর সেই 3-4 মাস পরে এই দেবাংশুদা বাড়ি ফিরতে পেরেছিল। কতবার যে এর বাড়ি ভাঙা হয়েছে সে বোধহয় উনি গুণে শেষ করতে পারবেন না। তো এই পরিস্থিতি কারা করেছিল? তখন কোথায় ছিল অমিত শাহ? কি বলবেন? দাঁড়িয়ে বলেছিল অমিত শাহ কি বলবেন? বাড়ি ভাঙাটা ঠিক হয়নি, এখন জ্ঞান দিচ্ছে। অনুরোধ করব যে আপনারা সঠিকভাবে তদন্ত করুন,
যদি যে সমস্ত কাউন্সিলররা দুর্নীতির সঙ্গে যুক্ত, আপনি আওয়াজ তুলেছিলেন, আপনারা তাদেরকে আপনি উপযুক্ত প্রশ্ন শাস্তি দিন। করেছিলেন আপনার দলকে যে একজন আইনজীবীর বাড়ি, একজন রাজনৈতিক কর্মীর বাড়ি প্রত্যেক বছর 3 বার করে কেন ভাঙা হয়েছে, তার জবাব আপনি চেয়েছিলেন আপনার দলের পক্ষ থেকে। আপনি এখন লজ্জা পাওয়া উচিত আপনার, বসে বসে জ্ঞান দিচ্ছেন। আমাদের প্রশ্ন তো ওই জায়গা থেকেই আপনি পদত্যাগ। এতদিন এই সময় যে পুলিশ অফিসার ছিল, আপনি দেবাংশু পান্ডাবাবু, যিনি এমএলএ সাহেব, ডায়মন্ড জিজ্ঞাসা করবেন, এমএলএ বলতে দিন, আপনি বলতে দিন যে দেবাংশু বাবুকে জিজ্ঞাসা করবেন, এই সময় যে পুলিশ অফিসার ছিল, এতদিন পরে আপনার বোধোদয় হয়েছে, নাটক। নিতুল কুমার যেভাবে দেবাংশু বাবুকে অত্যাচার করেছে, ঠিক সেইভাবে তৃণমূল কাউন্সিলরদের অত্যাচার করেছে। আপনি বলছেন তৃণমূল কাউন্সিলরদেরকে অভিষেক বন্দ্যোপাধ্যায় 21 থেকে অত্যাচার করেছে, তারপরেও আপনি তৃণমূল কাউন্সিলর ছিলেন, আজকে পদত্যাগ করলেন তাই? লবণ জুস খাচ্ছিলেন বসে বসে এতদিন। 2023 সাল থেকে তৃণমূল কাউন্সিলরদেরকে অত্যাচার করেছে এই কোম্পানি। আপনি অত্যাচারিত হতে ভালোবাসেন নাকি? এই কোম্পানি আপনাকে কেউ মারলে কি আপনি মার খেতে ভালোবাসেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাকে অত্যাচার করতো আর আপনি 21 থেকে অত্যাচারটা সহ্য করেছে, কাউন্সিলর থেকে গেলেন, আজকে আপনি রিজাইন করলেন। 21 থেকে নয়, আমি 2000, একটু আপনার বুকটা ভুল হচ্ছে, 2022 সালে আমি তৃণমূলের কাউন্সিলর হই। 2022 সালে। বাহ, 2022 থেকে 26 কাউন্সিলর হলেন এবং 26-এ অভিষেক বন্দ্যোপাধ্যায় হেরে যাওয়ার পরে রিজাইন করে দিলেন। সরকার ফেলে এখন আপনারা এদিক ওদিক করছেন। একদমই আমরা থানায় কমপ্লেন দিয়েছি। এই কমপ্লেনে শেষে কমপ্লেন দিয়েছি, দেখুন কমপ্লেন দিয়েছি। আপনার কমপ্লেনের উপর যদি পুলিশ অ্যাকশন না নিয়ে থাকে, আপনি হাইকোর্টে এসেছিলেন, পুলিশ ইনভেস্টিগেশনের মামলা করেছিলেন, আপনি সমাজ মাধ্যমকে এই কমপ্লেন দেখিয়েছিলেন। 4 বছর লেগেছে আপনার ঘুম ভাঙতে, এখন বোধোদয় হয়েছে, এখন জ্ঞান দিচ্ছে। 2022 সালে। আচ্ছা, এখানে আরেকজন কাউন্সিলর এবং বিধায়কও রয়েছেন। সজলদা, আপনি কলকাতা কর্পোরেশনের কাউন্সিলর এবং বিধায়ক, এবং যে ভদ্রলোক এখন এই মুহূর্তে তর্কাতর্কি হচ্ছিল অরিজিৎ দার সাথে, তিনি ডায়মন্ড হারবার মিউনিসিপ্যালিটির পদত্যাগী কাউন্সিলর। আজকে তৃণমূল কংগ্রেস 8 জন ছেড়ে দিয়েছে, 16 জনের মধ্যে ডায়মন্ড হারবার মিউনিসিপ্যালিটি ভেঙে যেতে পারে। তারা বলছে যে অত্যাচার করে 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 এমন জায়গায় নিয়ে গেছিল, এখন আর পদত্যাগ করার ছাড়া অপশন ছিল না। কি বলবেন? অমিত সাহা বসে রয়েছে। অমিতবাবু, আপনাকে প্রণাম। আমিও একজন পৌর প্রতিনিধি, আপনার ব্যথাটা আমি খুব ভালো করে বুঝতে পারছি, কিন্তু বুঝতে পারছি না মলমটা কোথায় কোথায় লাগাতে হবে আপনার। আমার শুধু একটা প্রশ্ন আছে, আপনি অন্য কোনো রাজনৈতিক দলে যাওয়ার পরিকল্পনা রাখছেন না তো? আপনার ওপর অত্যাচার হয়েছে, ভালো কথা শেষ করে নি সাহেব, তারপর বলবেন। আমার বক্তব্য হচ্ছে যে আপনার ওপর অনেক অত্যাচার হয়েছে, যখন আপনার ইচ্ছা হবে তখন মুখ খুলবেন, আমার তাতে কোনো আপত্তি নেই, সেটা আপনার নিজের অধিকার। আপনি আদালতে যাবেন না সেটাও আপনার নিজের অধিকার, কিন্তু আপনি এটাও মাথায় রাখবেন যে আমি অন্য কোনো দলে যাবার পরিকল্পনা আছে কিনা, তাহলে সেটাও আমি আপনাকে অনুরোধ করব পরিকল্পনার বাইরে রাখবেন। আপনি 22 সালে কাউন্সিলর হয়েছিলেন, তাই বললেন তো? তা 4 বছর নিশ্চয়ই আপনি জনসেবা করেছেন। তো আপনি যদি জনসেবা করেন, আপনি নির্দল হয়ে দাঁড়িয়ে ওখান থেকে আবার জিতে আসুন, ঝামেলা মিটে গেল। আপনি নির্দল হয়ে জিতে আসুন, তারপরে অন্য সব রাজনৈতিক দল বিবেচনা করবে, কারণ যার মানুষের ওপর ভিত্তি থাকে তাকে সবাই গ্রহণ করতে বাধ্য। যদি আপনার ভিত্তিটা এমন হয় যে আপনাকে লোকে বলছে অমুক দাদা সফেদ গাড়ি বাপাস দো, এরম যদি আপনার ক্ষেত্রে না হয়, আপনি যদি দৈত্যকুলে প্রহ্লাদ হন, তাহলে আপনাকে সবাই মাথায় তুলে নাচবে। আর তা না হলে যে নৌকো ডুবছে দেখে ইঁদুর পালাচ্ছে মনে করে আপনাকেও সেই ইঁদুরের দলে কাউন্ট করবে। এবার আপনি কোন দলে থাকবেন সেটা আপনি ডিসাইড করবেন। আচ্ছা, সৌরভ শিকদার এই মুহূর্তে এসেছে। সৌরভ শিকদার, আমরা একটা গ্রাফিক্স দেখাচ্ছিলাম, সেই গ্রাফিক্সটা আরেকবার আমি যদি দেখাই, ভয়ঙ্কর অবস্থা সৌরভদা। বিভিন্ন জায়গাতে, আমি একবার পিসিআরকে বলবো কোন কোন জায়গাতে কারা কারা এই মুহূর্তে পদত্যাগ করছে, সেই গ্রাফিক্সটা এই মুহূর্তে দেখাতে। হালিশহরে 16 জন তৃণমূল কাউন্সিলর পদত্যাগ করেছেন। কাঁচরাপাড়া পুরসভাতে 15 জন তৃণমূল কাউন্সিলর পদত্যাগ করেছেন। ভাটপাড়া পুরসভাতে 29 জন তৃণমূল কাউন্সিলর পদত্যাগ করেছেন। কলকাতা পুরসভাতে 2 জন তৃণমূল কাউন্সিলর, তারা এখন একজন পদত্যাগ করেছেন MIS হিসাবে এবং একজন এই মুহূর্তে জেলে। দক্ষিণ দমদম পুরসভাতে 2 জন তৃণমূল কাউন্সিলর। ডায়মন্ড হারবার পুরসভাতে 8 তৃণমূল কাউন্সিলর, যার মধ্যে অন্যতম এই অমিত সাহা। কাঁথি পুরসভাতে 14 জন তৃণমূল কাউন্সিলর, অ্যাডমিনিস্ট্রেটর বসিয়ে দিতে হয়েছে। সৌরভ শিকদার, আপনি কিছুদিন আগে দেখছিলাম এই উত্তর দমদমে, সেখানেও তো একটা ডামাডোল চলছে, যদিও আপনি সেখানে উত্তর দমদমে আমি দেখলাম বিধান বিশ্বাস, সে এখনো রয়েছে।
প্রচুর মানুষজন তার বিরুদ্ধেও কথা বলছে। আবার আপনারা বলছেন যে না, আমরা গণতান্ত্রিকভাবে ওখানে মিউনিসিপ্যালিটি দখল করব। আলটিমেটলি কি হবে? মানুষ তো এদের বিরুদ্ধে ক্ষেপে আছে। এবার আপনারা বেশি গান্ধিগিরি করলে তো আপনাদের বিরুদ্ধেও মানুষ ক্ষেপে যাবে। না, আমি একদমই গান্ধীগিরির পক্ষে না। যেটা হচ্ছে যে উত্তর দমদম পুরসভায় আমি আজকেও ছিলাম এবং এখানে অস্থায়ী কর্মীরা তারা বেতন পায়নি। তো আমি আগে নিশ্চিত করেছি এই গরমের মধ্যে যে লোকগুলো শুক্রবার থেকে বসেছিল তাদের দাবিটা আগে মিটুক। সুতরাং তাদের বেতনের ব্যবস্থা হয়ে গেছে এবং কাল বা পরশুর মধ্যে তাদের বেতন হয়ে যাবে। সেটা আগে আমি পুরো আধিকারিকদের নিয়ে এবং বিধান বিশ্বাসকেও নিয়ে বসে নিশ্চিত করেছি যে ভাই তাদের প্রাপ্যটা আগে দাও। দেখুন, এই লোকগুলো তো খেটে খাওয়া মানুষ এবং এদের না অস্থায়ী কাজ পাওয়ার জন্য তাদের অনেক কম্প্রোমাইজ করতে হয়েছিল। তাই আমার মনে হয়েছে আগে তাদের স্বার্থটা দেখি। এই গরমের মধ্যে লোকগুলো বসে আছে, তারা কাজে ফিরুক, জায়গাটা আবার পরিষ্কার হোক, মানুষ একটু স্বাচ্ছন্দ্যে থাকুক। এবং এখানে তার সাথে সাথে আজকে মহিউদ্দা যেটা হয়েছে যে বিভিন্ন পুর আধিকারিকদের সাথে বসে এখানে যা যা দুর্নীতি হয়েছে তার কিন্তু আমরা একটা রিভিউ করেছি। যেরকম ইলিগাল কনস্ট্রাকশনের জন্য পুরো আধিকারিকদের নিয়ে একটা কমিটি তৈরি হয়েছে, যারা এখানে ইলিগাল কনস্ট্রাকশনের 7 দিনের মধ্যে একটা রিপোর্ট তৈরি করে দেবে। এখানে যেভাবে বন্টন করা হয়েছিল, জায়গা বন্টন করা হয়েছিল, জমি ভরিয়ে বিল্ডিং তৈরি করা হয়েছিল, তার একটা রিপোর্ট করা হবে। এখন খালি পালিয়ে গিয়ে পদত্যাগ করে পালিয়ে গিয়ে আমি কিন্তু দায়িত্ব মুক্ত হয়ে যাওয়ার মধ্যে এটা তো ওদের একটা এসকেপ রুট দিয়ে দেওয়া। তার থেকে যে চুরি করেছে, মানুষের জন্য মানুষের সাথে যা প্রতারণা করেছে, আমার মনে হয় সেটা সামনা করে সেটা সাজা দেওয়াটা আমার কাছে অনেক এটা প্রায়োরিটি। আর তার সাথে সাথে মানুষের পরিষেবা যাতে বন্ধ না থাকে সেটা দেখাও আমার কাছে অগ্রাধিকার। আজকে উত্তর দমদম থেকে যখন বেরিয়েছিলাম সেখানে জনারণ্য হয়ে গেছিল একদম, এবং মানুষ এসে দুহাত তুলে আশীর্বাদ করেছে যে আমাদের সাথে এসে কেউ কথা বলেনি এতদিন ধরে। তো আমি এইভাবেই আমার মুখ্যমন্ত্রীর দেখানো পথে এগিয়ে যেতে চাই। বেশ, আমি সজল দা, আপনি কিছুক্ষণ পরে জয়েন করলেন। আমি আপনার থেকে জানতে চাইছি এই হিড়িকটা কেন পড়ছে, মানে এটার পেছনে কারণটা কি? মার খাওয়ার ভয়, টাকা প্রচুর কামিয়ে নিয়েছে কিন্তু এই মুহূর্তে পালিয়ে যাওয়ার একটা চেষ্টা, না বিজেপিতে আসার চেষ্টা? দেখুন, অমিত বাবু কি করেছেন না করেছেন আমি জানি না, আমি তার কথা বলতে চাইছি না। আমি বলছি এই পাড়া দিয়ে, ওনার পাড়া দিয়ে যদি সব হাঁটা হয় না, এইসব হালি শহর, আপনি ডায়মন্ড হারবার হাঁটতে হাঁটতে আপনাকে আমায় নিয়ে চলুন, আমি যে কোনো পাড়া দিয়ে দেখে বলে দেবো এটা তৃণমূল নেতার বাড়ি, এটা তৃণমূল কাউন্সিলরের বাড়ি, এটা প্রধানের বাড়ি। মানে এমন একটা ব্যবস্থা করেছিলেন, ওপরে ভগবান আর নিচে প্রধান, মাঝখানে কিছু নেই। এই যে ব্যবস্থাটা, বাড়িগুলো দেখলেই বোঝা যাবে যে হঠাৎ করে একটা আটপৌড়ে পাড়ার ভেতরে হঠাৎ একটা প্রাসাদ, হ্যাঁ, তার ভেতরে আবার দুটো বিলিতি কুত্তা ভৌ ভৌ করছে, তারপর দেখবেন 2-3খানা স্করপিও গাড়ি দাঁড়িয়ে আছে, হ্যাঁ, আর দেখবেন এখন ওই বাড়ির গেটগুলো বাইরে থেকে তালা দেওয়া, তাহলে জানবেন নিশ্চিন্তে এটা পাড়ার তৃণমূল নেতার বাড়ি। এখন ব্যাপারটা হচ্ছে চাচা আপন প্রাণ বাঁচা, এই জায়গায় এসে গেছে। নয়তো যদি বুঝতো যে এখনো সুযোগ আছে, যাদের হাতে এখনো 6 মাস, 1 বছর, 2 বছর যাদের কাছে আছে, তারা কেউ পদত্যাগ করতো না। এরা 6 মাস আগেও প্রাণ ত্যাগ করতে রাজি ছিল, পদত্যাগের কথা এরা মাথাতেও আনেনি। এরা ভগবান মা দুর্গার মতন 10টা হাত চাইছিল, যে 2 হাতে রোজগার করা কম হয়ে যাচ্ছে, আরও 8টা যদি হাত পাওয়া যেত তাহলে ওরা আরও লুটতো। এখন সেই জায়গা থেকে বাঁচবার জন্য তারা পদত্যাগ করে সতীলক্ষ্মী সাজতে চাইছে। কিন্তু পদত্যাগ করতে পারেন, মানুষ আপনাদের ত্যাগ করবে না, মানুষ ঠিক খুঁজে বার করবে। যাদের থেকে এরা স্কোয়ার ফুটে খেয়েছে, যাদের থেকে এরা লুট করেছে, যাদের গরিব মানুষের জমি বাড়ি এরা দখল করেছে, তাদের কারোর কোনো ক্ষমা নেই, এই বিষয়ে নিশ্চিত থাকতে পারেন। আমি নীলাদ্রিদা এবং এই মুহূর্তে সুদীপ্তদা রয়েছেন। নীলাদ্রিদা, মানে সারদার কথাটা বললাম কারণ আমি তখনও অন্য একটা চ্যানেলে ছিলাম এবং আমি দেখেছিলাম সারদার কোম্পানিটা যখন উঠে গেল, যখন প্রতিবাদ করলো কিছু লোকজন, একদিকে পদত্যাগ করার হিড়িক পড়েছে, আরেকদিকে কোম্পানিগুলোর তালা আটকানো বন্ধ করার হিড়িক পড়েছে, এডিটর যারা ছিল তাদের গ্রেপ্তারি ইত্যাদি তো রয়েছে।
আমার কেন যেন মনে হচ্ছে সারদার মতন হচ্ছে তৃণমূল কংগ্রেসটা, তারও আগে বোধহয় কোম্পানিটা উঠে যাবে, এরকম একটা জায়গা তৈরি হচ্ছে। না আমি সারদা না, আমার টাইটানিকের কথা মনে পড়ছে। আমার খুব প্রিয় সিনেমা টাইটানিক, যখন ডুবছিল সব নৌকো করে পালাচ্ছিল না যারা বাঁচতে চেয়েছিল, অনেকের আবার নৌকোয় জায়গা হলো না, তো সেরকম অবস্থা তৃণমূল ডুবছে, কালকের পর তো আরো ডুবছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন মোটামুটি এস্টিমেটেড এক্সপায়ারি ডেট থাকে, মানে আমার এই মোবাইল ফোনটা আমি জানি মোটামুটি আরো 2 বছর চলবে। তৃণমূল কংগ্রেস মোটামুটি 6 মাস থাকবে কিনা লোকে এখন টেনশন করছে। আজ থেকেই তৃণমূল নেই, কি মুশকিল? আপনি বলছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন না, হোয়াট ডায়মন্ড হারবার থিংস টুডে বেঙ্গল থিংস টুমরো। এখন বাংলার মানুষ বলছে হোয়াট ফলতা থিংস টুডে বেঙ্গল থিংস টুমরো। 4 নম্বরে নেমে এসছে, জামানত চলে গেছে। এইটাই রেপ্লিকেট হতে চলেছে ময়ূক সব পুরসভায়, যেখানে যেখানে ভোট হবে তৃণমূল 4 নম্বরে নেমে আসবে, এই অবস্থা। এবার তৃণমূল নেতারা কেন দল ছাড়ছেন আমি বুঝতে পারছি না। এই অবস্থায় কোন দল তাদের নেবে বলে আমার মনে হয় না, তাদের যে দুর্নীতির অভিযোগ। বরঞ্চ ওই টাকাগুলো ফেরত দিন না। মানুষকে জালিয়াতি করে যে টাকাগুলো নিয়েছেন, তার পাড়ার মানুষ, তার ওয়ার্ডের মানুষ, সেই টাকাগুলো, সেই সম্পত্তিগুলো তারা একটু শুভবুদ্ধির যদি তাদের উদয় হয় সেগুলো ফেরত দিন, তাহলে তো কিছুটা প্রায়শ্চিত্ত করা হবে, কিছুটা গ্রহণযোগ্যতা তৈরি হবে। তারপর জেলে গেলে যাবেন, জেলে যাওয়াটা একদিকে ভালো, গণপিটুনির হাত থেকে বেঁচে যাবেন, কিন্তু এই দল ছাড়াটা কোনো রাস্তা নয়। কারণ আপনাদের যে বদনাম হয়ে গেছে, সবার কথা বলছি না, অধিকাংশ, তো তারা দিদিপন্থী দাদাপন্থী যারা আছেন, কোনো দল এদের নেবে না, না সিপিএম নেবে, না কংগ্রেস নেবে, বিজেপি তো সজলদা বললেন নেবেই না। তাহলে কোথায় যাবেন আপনারা? আইএসএফও নেবে বলে মনে হয় না, কোনো যাওয়ার জায়গা নেই। এ মানে একটা মহাসমুদ্রে ঝাঁপিয়ে পড়ার মতো। ওই টাইটানিকে জ্যাক আর রোজ ছিল না, ওই জ্যাকের মতো অবস্থা, ডুবে মরার। কিন্তু সুদীপ্ত দা, এই যে মানে আমি সোশ্যালি এই সামাজিকভাবে একটা জিনিস দেখছি, কাউন্সিলর পদটা তৈরি করা হয়েছিল স্থানীয় জায়গায়, যারা রিপ্রেজেন্টেটিভ তারা যাতে স্থানীয় জল, কল, রাস্তায় পরিষ্কারের কাজ রাজনৈতিকভাবে করতে পারে। কাউন্সিলররা একটা পয়েন্টের পরে ব্যবসায়ীদের থেকেও বেশি মানে পেটে এত টাকা ঢুকিয়েছে তৃণমূলের কাউন্সিলররা, যে এই মুহূর্তে তারা মানে প্রাণে বাঁচা বা জানে বাঁচার জন্য দল পরিবর্তন করছে। আমি তৃণমূল করি না বকলমে তারাই বলছে, মানে এটা আমাদের বাংলার জন্য তো অত্যন্ত এম্বারেসিং একটা ছবি। আপনাকে আমি বলি যে পশ্চিমবঙ্গে হেন কাউন্সিলর পদ ছেড়েছেন, তৃণমূলটাও ছেড়েছেন কি সঙ্গে? মানে তৃণমূল চাইনি সম্ভবত। অমিত বাবু, আপনি কি তৃণমূল ছেড়েছেন? আজকে আমি কাউন্সিলর হিসেবে পদত্যাগ করেছি। কালকে ছাড়বেন, ঠিক আছে, বুঝে গেছি, হ্যাঁ ঠিক আছে, কাল ছেড়েছি। না সজল ঘোষ বলছেন তৃণমূলটা কি আপনারা ছেড়েছেন? যে সমস্ত পরবর্তীকালে সিদ্ধান্ত নেব। আচ্ছা, মানে এখনো আপনারা চাইছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাদের কিছু বলুন? ব্যাপারটা খুব সিম্পল। আমি বলছি একটা সহজ কথায় বলে দিচ্ছি, কাউন্সিলর পোস্টটাকে তৃণমূলের নেতারা ইউজ করতো পুলিশকে সামনে ঢাল করে রেখে টাকা তোলার জন্য। পুলিশ পাশে নেই, টাকা উঠছে না, তাই কাউন্সিলর পোস্টের মোহ এদের কেটেছে। এটাই একমাত্র কারণ কাউন্সিলর পোস্ট ছাড়া, এছাড়া অন্য কোনো কারণ নেই। এক মিনিট একটু বলতে দিন। আমাদের অভিযোগ কিন্তু পুলিশের বিরুদ্ধে, পুলিশের নাম বলে দিচ্ছি, মিতুন কুমার দে নাম বলে দিচ্ছি। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বারবার জানানো হয়েছে, তারপরে অত্যাচার করেছে। তারপরে ডায়মন্ড হারবারে শুধু তৃণমূলের লোক নয়, বিজেপির লোকদের ডেকে নিয়ে গিয়ে ইলেকট্রিক শক দিয়েছে। ডায়মন্ড হারবার পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে উলঙ্গ করে, ডক্টর তমাল হালদারকে উলঙ্গ করে ইলেকট্রিক শক দিয়েছে, তিনিও কমপ্লেন করেছে। আমরা আজকে দল ছেড়েছি, কোন ভারতীয় জনতা পার্টি দল ছেড়েছেন না ছাড়েন, এই তো বলছেন দল ছাড়েননি, আবার দল ছেড়েছেন কি বলছেন? কাউন্সিলর পদ ছেড়েছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে অনুরোধ করব, ডায়মন্ড হারবার পৌরসভায় সঠিকভাবে তদন্ত হোক, এবং যারা দোষী হয়, যদি আমিও হই, ঘাট ধরে যেন থানায় দিয়ে দেয়, উপযুক্ত শাস্তি হয়। বাহ, দারুণ দারুণ। শুভেন্দুবাবু নিশ্চয়ই এই কথা আপনার শুনবে এবং যা করার আইনের পথে চলবে। সুদীপ্ত, আপনি বলছিলেন পশ্চিমবঙ্গে গতবার যেভাবে পুরসভা ইলেকশন হয়েছে, আমি দায়িত্ব নিয়ে বলছি, পশ্চিমবঙ্গের একজনও তৃণমূল কাউন্সিলর সৎভাবে জেতেননি। এবার আপনি বলবেন তাহলে তাহেরপুরে কি করে জিতলো? কারণ তাহেরপুরে সিপিএমকে জিতিয়ে দেওয়া হয়েছিল। এবার আপনি বলবেন এই পাশে সজলবাবু আছেন, সজলবাবু কি করে জিতলেন? সজলবাবু আমাদের সময়কার একজন ডাকসাইটে ছাত্রনেতা, এবং ওনার ওখানে একটা ভালো হোল্ড আছে, ওখানে মানে একদম টক্কর লড়াই দিয়ে উনি ওখানে ওই কলকাতা পুরসভায় যে দু তিনজন জিতেছে তার মধ্যে একজন সজলবাবু। আদারওয়াইজ আপনি দেখবেন বিভিন্ন পুরসভায় 35-0, 22-0, 23-0, 28-0, 43-0, কলকাতা পুরসভায় 2-3 জন পেয়েছেন, তার মধ্যে সজলবাবু একজন। এবার আমি বলি যে এই কাউন্সিলররা কি করতো এবং কেন এদের এই অবস্থাটা হলো। আসছে কয়েকদিন আগে দমদম, যেদিন নাকি অরিজিৎ বাবুরা জিতলেন,
দক্ষিণ দমদম পুরসভা সব কাউন্সিলর এলাকা ছেড়ে পালিয়েছিল। কদিন পর উনি, শরদ্দত্ত বাবু এবং তরুণ, এরা তিনজনে মিলে আমাদের দক্ষিণ দমদম পুরসভায় যান। সেদিন আমার কাছে যারা আমায় চিনতো, আমি ওখানে ছোটবেলায় থাকতাম, আমার কাছে ফোন এসছে যে তোদের তিনজন এমএলএ সব গান্ধীগিরি করছে। আমি গান্ধীগিরি না, পরিষেবাটা করে টিকিয়ে রাখতে হবে। এবার ঘটনা হলো সবাই পালালো কেন? সবাইকে অভয় দেওয়া, উনার গিয়ে সবাই পালিয়ে গেছিলেন। সমস্যাটা উনি কিছুটা ঠিকই বলেছেন। আমরা সেদিন তিনজন বিধায়ক, আমি, তরুণ এবং শরদ্দত্ত, আমরা তিনজনে পৌরসভায় গেছিলাম, কারণ অনারেবল সিএম আমাদের পরিষ্কার নির্দেশ দিয়েছিলেন যে এমার্জেন্সি পরিষেবাগুলো যেন পুরসভাগুলো কোনোভাবে বন্ধ না করতে পারে, কারণ একটা কাউন্সিলর পুরসভার চৌকাট মারাচ্ছে না, সব পালিয়েছে। একজন চেয়ারম্যান পর্যন্ত পুরসভার কোনো খোঁজ খবর নিচ্ছে না। তাই অনারেবল সিএম এর নির্দেশ মতো শুধু আমরা নয়, সমস্ত এমএলএদের আপনি দেখবেন তারা, এবং আজ পর্যন্ত আমিও আজ সকালবেলা সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত প্রথমে 3 ঘন্টা দক্ষিণ দমদম এবং তারপরে 2 ঘন্টা দমদম পুরসভায় কাটিয়ে এসেছি, এবং ওখানকার যারা আধিকারিক রয়েছেন তাদের সাথে বসে পয়েন্ট টু পয়েন্ট বেসিসে আলোচনা করে এমার্জেন্সি 4টে পরিষেবা, 1 নম্বর হচ্ছে ইলেকট্রিক, সেকেন্ড হচ্ছে ড্রেনেজ সিস্টেমের যে ক্লিয়ার করাটা, থার্ড হচ্ছে গার্বেজ কালেকশনটা, এরকম 4টে পরিষেবা যাতে এনশিওর্ড হয় প্রত্যেক দিন যেমন ভাবে চলছিল চলে, সেটাকে আমরা সুনিশ্চিত করার চেষ্টা করি। নতুন করে নির্বাচনটা হলেই তো হয় না। আমি বলছি এই যে এই কাউন্সিলররা যারা পালিয়ে গেছিল, এরা প্রত্যেকে গতবার যখন ভোট হয়েছিল করে দিচ্ছি, কাউন্সিলরকে দেখতে পাইনি, একজনও পুরসভায় আসেনি। কারণ আমি বলছি, কারণ এই যে যারা পালিয়েছিল, আমি ওখানকার লোকেদের থেকে খবর নিয়ে দেখলাম এরা প্রত্যেকটা ক্রিমিনাল, এবং গতবার পুরসভার দিন এরা কাউকে ভোট করতে দেয়নি, এরা বন্দুক নিয়ে একদম রাস্তায় ঘুরে বেরিয়েছে, এদের কারো ইলেক্টেড হওয়ার কথা না। আচ্ছা, আমি আপনাকে যে কোনো একজন কাউন্সিলর বলছি, এই যে ওখানে দমদমে যারা আছে না, ওনাদের এখানে ট্যাবলা, পুচু, তারপর রাজু টাজু, প্রত্যেকে বুবলাই, এরা প্রত্যেকে মানে নোটোরিয়াস ক্রিমিনাল। আচ্ছা, আমি শেষ আবার সজলদাকে, একদম আমি সজলদাকে আমি আরেকবার একটু সময় দেবো। সজলদা, কলকাতা কর্পোরেশন, এগুলো তো মানে অন্যান্য জায়গার কথা বলছি, কলকাতা কর্পোরেশন মানে সবচেয়ে বেশি এলিট কর্পোরেশন যাকে বলা হয়, সেখানেও তো অনেক কাউন্সিলরের দেখা নেই আমি দেখতে পাচ্ছি। এক গল্প তো একই, কাউন্সিলর ক্যারেক্টারটাকে না, আজকে জাভেদ খানের বাড়ি ভাঙার নোটিশ পড়ছে, এই দুঃসাহস তো এর আগে আমি দেখিনি। জাভেদ খান বাড়ি ভাঙার নোটিশ পড়েছে, আপনি জাভেদ খান কোন ক্ষেত কি মূলি, ভাইপোর বাড়ি ভাঙবে জাভেদ খান। শুনুন, ভাইপো আবার বলেছে কিন্তু এখতিয়ার নেই, যে ইঞ্জিনিয়ার ওখানে নোটিশটা পাঠিয়েছে, মেল ব্যাক করেছে। এখতিয়ার আছে কি নেই সেটা আর কয়েকদিনের মধ্যে পরিষ্কার হয়ে যাবে। যদি এখতিয়ার না থাকে ফিরে আসবে, আর যদি এখতিয়ারে থাকে তাহলে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে। বিষয়টা সেটা নয়, বিষয়টা তো এটা তো আজকে কোনো অস্বীকার করার জায়গা নেই। ধরুন আমি আপনাকে বলছি 21 থেকে 26 এখানে আমার পাশে যিনি বসে আছেন তিনি সহ্য করেছেন, হ্যাঁ, যাকে একটু আগে দেখাচ্ছিলেন সৌরভ সিকদার বাবু, তিনি সহ্য করেছেন। যারাই বিজেপিটা করেছি আমাদের প্রত্যেককে 21 থেকে 26 সহ্য করতে হয়েছে। আমাদের বাড়িতে বোম পড়েছে, আমাদের দরজা পুলিশ লাথি মেরে ভেঙেছে, কারোর বাড়ি ভাঙচুর হয়েছে, লুট হয়েছে, কিন্তু জনগণ এসে সুলভ শৌচালয় বানিয়ে দিয়েছিল কি আমার বাড়িটাকে? যে বাড়িতে বউয়ের সঙ্গে ঝগড়া হয়েছে বলে স্বামী রাগটা কোথায় দেখাবে, এসে বাড়ির সামনে 4টে কিস্তি করে দিয়ে চলে যাচ্ছে। আমাদের তো সেটা হয়নি। আমরা আক্রান্ত হয়েছি, আমরা রক্তাক্ত হয়েছি, আমরা অপদস্থ হইনি, আমাদের কেউ অসম্মান করেনি। যারা নিজেরা দুর্নীতিগ্রস্ত তারা এসে 2-4টে গালাগাল দিয়েছে, দল বেঁধে ঝান্ডা নিয়ে এসেছিল, কিন্তু সাধারণ পাবলিক সেদিনও আমাদের প্রোটেক্ট করেছিল। আজকে এই ছবিটা যেটা দেখাচ্ছেন পাশে, সেই ছবিটা আজকে নেই, ফলে সেই ছবিটা না থাকার জন্য তৃণমূলটাও নেই। ঠিক, পুরো দলটাই হচ্ছে মানে সব চোরেদের, সব দলে 2-1টা চোর থাকে, কিন্তু সব চোরেদের নিয়ে যে দলটা সৃষ্টি হয়েছিল সেটার নাম তৃণমূল কংগ্রেস। বেশ, আমার একদম সময় শেষ। একটা ছোট্ট বিরতি নিতেই হবে, এবং বিরতির পর একটা ব্রেকিং নিউজও আমি নেব, সঙ্গে থাকুন। এই মুহূর্তে যে ছবি আসছে জগদ্দল স্টেশন থেকে, জগদ্দল স্টেশনে এই মুহূর্তে বুলডোজার অ্যাকশন চলছে, অবৈধ দোকান সরিয়ে দেওয়া হচ্ছে রেলের তরফে, উচ্ছেদ অভিযান চলছে জগদ্দল স্টেশনে। জগদ্দল স্টেশনে বহু এরকম অস্থায়ী ছাউনি টাকা দিয়ে, তৃণমূলের কাউন্সিলরদেরকে, স্থানীয় নেতাদেরকে টাকা দিয়ে সেখানে বসানোর পারমিশন দেওয়া হয়েছিল। সেই সমস্ত অবৈধ যে দোকান এবং ছাউনি সেগুলো ভেঙে সরিয়ে দেওয়া হচ্ছে রেলের তরফে। এই উচ্ছেদ অভিযান, রেলের জমিতে লাগাতার এই অবৈধ যে ছাউনিগুলো, সেই ছাউনিগুলো ছিল।
এমডিএচ দম আলু, ডাল তড়কা এবং মাশরুম মশলা। এমডিএচ দিয়ে রান্না খাবার হবে মজাদার। এমডিএচ আপনাকে সর্বদা নতুন স্বাদ দিতে প্রতিবদ্ধ।